সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে পর্ব ৩৮। আফগান প্রবাদ। বাপ মা যখন গদগদ হয়ে বলেন আমাদের ছেলে বড় হচ্ছে, তখন একথা ভাবেন না যে ছেলের বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাঁরাও গোড়ের দিকে এগিয়ে চলেছেন। আমানুল্লাহ শুধু তার প্রিয় সংস্কার কর্মের দিকেই নজর রেখেছিলেন, লক্ষ্য করেননি যে সঙ্গে সঙ্গে তাঁর রাজত্বের দিনও ফুরিয়ে আসছে। কিন্তু শুধু আমানুল্লাহকে দোষ দিয়ে লাভ নেই। তার উজির নাজির সঙ্গী সাথী ও রাস্তার আর ৫ জন বাচ্চার পালিয়ে যাওয়াতে অনেকটা আশ্বস্ত হয়ে দৈনন্দিন জীবনে ফিরে যাবার চেষ্টাতে ছিল। বাচ্চার আক্রমণের ঠিক ১ মাস পরে, জানুয়ারির কঠোর শীতের মাঝামাঝি একদিন শরীর খারাপ ছিল বলে লেপমুড়ি দিয়ে শুয়ে আছি, এমন সময় এক পাঞ্জাবি অধ্যাপক দেখা করতে এলেন। শহর তখন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে, দিনের বেলা চলাফেরা করাতে বিশেষ বিপদ নেই। জিজ্ঞেস করলেন, খবর শুনেছেন? আমি শুধালুম, কি খবর? বললেন, তাহলে জানেন না, শুনুন, এরকম খবর আফগানিস্তানের মতো দেশেও রোজ রোজ শোনা যায় না। ভোরবেলা চাকর বলল, রাজপ্রাসাদে কিছু একটা হচ্ছে, শহরের বহু লোক সেদিকে যাচ্ছে। গিয়ে দেখি প্রাসাদে আফগানিস্তানের সব উজির, তাদের সহকারী, ফৌজের বড় বড় অফিসার এবং শহরের কয়েকজন মাতব্বর ব্যক্তিও উপস্থিত। সকলের মাঝখানে মুইনুস সুলতানে ইনায়েতুল্লাহ খান ও তার বড় ছেলে দাঁড়িয়ে আছেন। কিন্তু আশ্চর্য হয়ে দেখি যে শহরের এত বড় মজলিসের মাঝখানে আমানুল্লাহ নেই। কাউকে জিজ্ঞেস করবার আগেই এক ভদ্রলোক, খুব সম্ভবত রইসি সুরাই মানে প্রেসিডেন্ট অব দ্য কাউন্সিল, একখানা ফরমান পড়তে শুরু করলেন। দূরে ছিলুম বলে সব কথা স্পষ্ট শুনতে পাইনি, কিন্তু শেষের কথাগুলো পাঠক বেশ জোর দিয়ে চেঁচিয়ে পড়লেন বলে সন্দেহের কোনো অবকাশ রইল না। আমানুল্লাহ সিংহাসন ত্যাগ করেছেন ও বড় ভাই মুইনুস সুলতানে ইনায়েতুল্লাহকে সিংহাসন গ্রহণ করতে অনুরোধ করেছেন। আমি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলুম, হঠাৎ কেন, কি হয়েছে? শুনুন, ফরমান পড়া শেষ হলে কাবুলের এক মাতব্বর ব্যক্তি আফগানিস্তানের পক্ষ থেকে ইনায়েতুল্লাহকে সিংহাসন গ্রহণ করতে অনুরোধ করলেন। তখন ইনায়েতুল্লাহ অত্যন্ত শান্ত এবং নির্জীব কণ্ঠে যা বললেন তার অর্থ মোটামুটি এই দাঁড়ায় যে তিনি কখনোই সিংহাসনের লোভ করেননি। 10 বৎসর পূর্বে যখন নাসরুল্লাহ আমানুল্লাহের রাজ্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হয়, তখনও তিনি অযথা রক্তক্ষয়ের সম্ভাবনা দেখে আপন অধিকার ত্যাগ করেছিলেন। অধ্যাপক দম নিয়ে বললেন, তারপর ইনায়েতুল্লাহ যা বললেন সে অত্যন্ত খাঁটি কথা। বললেন, দেশের লোকের মঙ্গল চিন্তা করেই আমি এতদিন ন্যায্য সিংহাসন গ্রহণ করিনি। আজ যদি দেশের লোক মনে করেন যে আমি সিংহাসন গ্রহণ করলে দেশের মঙ্গল হবে, তবে আমি শুধু সেই কারণেই সিংহাসন গ্রহণ করতে রাজি আছি। আমি বললুম, কিন্তু আমানুল্লাহ? অধ্যাপক বললেন, তখন খবর নিয়ে শুনলুম আমানুল্লাহর ফৌজ কাল রাত্রে লড়াই করে হেরে গিয়ে পালিয়েছে। খবর ভোরের দিকে আমানুল্লাহর কাছে পৌঁছয়। তিনি তৎক্ষণাৎ ইনায়েতুল্লাহকে ডেকে সিংহাসন নিতে আদেশ করেন। ইনায়েত নাকি অবস্থাটা বুঝে প্রথমটায় রাজি হননি। তখন নাকি আমানুল্লাহ তাকে পিস্তল তুলে ভয় দেখালে পর তিনি রাজি হন। আমানুল্লাহ ভোরের দিকে মোটরে করে কান্দাহার রওনা হয়েছেন। যাবার সময় ইনায়েতুল্লাহকে আশ্বাস দিয়ে গিয়েছেন, পিতৃপিতামহের দুরানি ভূমি কান্দাহার তাকে নিরাশ করবে না। তিনি শীঘ্রই ইনায়েতুল্লাহকে সাহায্য করার জন্য সৈন্য নিয়ে উপস্থিত হবেন। আমানুল্লাহ তাহলে শেষ পর্যন্ত পালালেন? চুপ করে অবস্থাটা হৃদয়ঙ্গম করার চেষ্টা করতে লাগলুম। অধ্যাপক হেসে বললেন, আপনি তো টেনিস খেলায় ইনায়েতুল্লাহর পার্টনার হন। শুনেছি তিনি তার বিরাট বপু নড়াচড়া করতে পারেন না বলে আপনি কোর্টের 12 আনা জমি সামলান। এইবার আপনি আফগানিস্তানের 12 আনা না হোক, অন্তত 2-4 আনা চেয়ে নিন। আমি বললুম, তা তো বটেই, কিন্তু বাচ্চার বুলেটের
অন্তত 2-4খানা ঠেকাবার ভার তাহলে আমার উপর পড়বে না তো? অধ্যাপক বললেন, তবা তবা, বাচ্চা এখন আর লড়বে কেন বলুন? তার কাছে ইত্যবসরে শোরবাজারের হজরত আর সর্দার ওসমান খান ইনায়েতুল্লাহর পক্ষ থেকে খবর নিয়ে গিয়েছেন যে কাফির আমানুল্লাহ যখন সিংহাসন ত্যাগ করে পালিয়েছে, তখন আর যুদ্ধবিগ্রহ করার কোনো অর্থ হয় না। বাচ্চা যেন বাড়ি ফিরে যান, তার সঙ্গে ইনায়েতুল্লাহর কোনো শত্রুতা নেই। অধ্যাপক চলে গেলে পর আমি বাড়ি থেকে বেরিয়ে আর্কের দিকে চললুম। এবারে শহরের দৃশ্য আরও অদ্ভুত। বাচ্চার প্রথম ধাক্কার পর তবু কাবুল শহরে রাজা ছিলেন। তিনি দুর্বল না সবল সাধারণ লোকে জানত না বলে রাজদণ্ডের মর্যাদা তখনও কিছু কিছু ছিল, কিন্তু এখন যেন আকাশে বাতাসে অরাজকতার বিজয় লাঞ্ছন অঙ্কিত। যারা রাস্তা দিয়ে চলেছে তারা স্পষ্টত কাবুল বাসিন্দা নয়। তাদের চোখে মুখে হত্যা লুণ্ঠনের প্রতীক্ষা আর লুক্কায়িত নয়। এরা সব দল বেঁধে চলেছে। কেউ কোথাও একবার আরম্ভ করলে এদের আর ঠেকানো যাবে না। ঘণ্টাখানেক ঘোরাঘুরি করলুম, কিন্তু একটি মাত্র পরিচিত লোককে দেখতে পেলুম না। তখন ভালো করে লক্ষ্য করলুম যে প্রায় সবাই দল বেঁধে চলছে। ভিখারি আতুর ছাড়া একলা একলি আর কেউ বেরোয়নি। খাঁটি খবর দিতে পারে এমন একটি লোক পেলুম না। আভাসে আন্দাজে বুঝলুম ইনায়েতুল্লাহ আর্কের ভিতর আশ্রয় নিয়ে দুর্গ বন্ধ করেছেন। আমানুল্লাহর কি পরিমাণ সৈন্য ইনায়েতুল্লাহর বশ্যতা স্বীকার করে দুর্গের ভিতরে আছে তার কোনো সন্ধান পেলুম না। দোস্ত মুহাম্মদ আমানুল্লাহর হয়ে লড়তে গিয়েছে জানতুম, তাই 1 মাস ধরে তার বাড়ি বন্ধ ছিল। ভাবলুম এবার হয়তো ফিরেছেন, কিন্তু সেখানে গিয়েও নিরাশ হতে হলো। বাড়ি ফিরে দেখি মৌলানা তখনও আসেননি। তাই পাকাপাকি খবরের সন্ধানে মীর আসলামের বাড়ি গেলুম। বুড়ো আবার সেই পুরনো কথা দিয়ে আরম্ভ করলেন, যখন কোনো দরকার নেই তখন এই বিপজ্জনক অবস্থায় ঘোরাঘুরি করি কেন? আমি বললুম, সামলে কথা বলবেন স্যার। জানেন বাদশাহ আমার পার্টনার, চারটিখানি কথা নয়। আপনার কি চাই বলুন, যা দরকার বাদশাহকে বলে করিয়ে দেব। মীর আসলাম অনেকক্ষণ ধরে হাসলেন, তারপর বললেন, ফার্সিতে একটা প্রবাদ আছে জানো তো, রাজত্ব বধূরে যেই করে আলিঙ্গন, তীক্ষ্ণধার অসি পরে সে দেয় চুম্বন। কিন্তু তোমার বাদশাহ অদ্ভুত। সাধারণ বাদশাহ কামান বন্দুক চালিয়ে অন্ততপক্ষে পিস্তলের ভয় দেখিয়ে সিংহাসন দখল করে, আর তোমার বাদশাহ ইনায়েতুল্লাহ পিস্তলের ভয় পেয়ে কাঁপতে কাঁপতে সিংহাসনের উপরে গিয়ে বসলেন। আমি বললুম, কিন্তু দেখুন শেষ পর্যন্ত সিংহাসনে যার হক ছিল তিনিই তো বাদশাহ হলেন। কাবুলের লোকজন তো আর ভুলে যায়নি যে ইনায়েতুল্লাহ শহীদ বাদশাহ হাবিবুল্লাহর বড় ছেলে। মীর আসলাম বললেন, সে কথা ঠিক, কিন্তু হকের মাল এত দেরিতে পৌঁছেছে যে এখন সে মালের উপর আরও 5 জনের নজর পড়ে গিয়েছে। শুনেছ বোধহয় শোরবাজারের হজরত বাচ্চাকে ফেরাতে গিয়েছেন। তোমার কি মনে হয়? আমি বললুম, ইনায়েতুল্লাহ তো আর কাফির নন, বাচ্চা ফিরে যাবে। মীর আসলাম বললেন, শোরবাজারের হজরতকে চেনো না তাই এ কথাটা বললে। তিনি আফগানিস্তানের সবচেয়ে বড় মোল্লা। আমানুল্লাহ বিদ্রোহের গোড়ার দিকেই তাকে জেলে পুরেছিলেন, সাহস সঞ্চয় করে ফাঁসিটি দিতে পারেননি। আজ শোরবাজার স্বাধীন, কিন্তু ইনায়েতুল্লাহ বাদশাহ হলে তাঁর কি লাভ? আজ না হয় তিনি বিপদে পড়ে শোরবাজারের হাতে পায়ে ধরে তাকে দূত করে পাঠিয়েছেন, কিন্তু বাচ্চা যদি ফিরে যায় তবে 2 দিন বাদে তার শক্তি বাড়বে। সিংহাসনে কায়েম হয়ে বসার পর তিনি আর শোরবাজারের দিকে ফিরেও তাকাবেন না। রাজার ছেলে রাজা হলেন, তিনি রাজত্ব চালাতে জানেন। শোরবাজারকে দিয়ে তার কি প্রয়োজন? পক্ষান্তরে বাচ্চা যদি ইনায়েতুল্লাহকে তাড়িয়ে দিয়ে রাজা হতে পারে তবে তাতে শোরবাজারের লাভ। বাচ্চা ডাকাত, সে রাজ্য চালনার কি জানে? যে মোল্লাদের উৎসাহে বাচ্চা আজ লড়ছে, সেই মোল্লাদের মুকুটমণি শোরবাজার তখন রাজ্যের কর্ণধার হবেন। কিন্তু তারও চেয়ে বড় কারণ রয়েছে বাচ্চা কেন ফিরে যাবে না।
তার যেসব সঙ্গী সাথীরা এই 1 মাস ধরে বরফের ওপর কখনো দাঁড়িয়ে কখনো শুয়ে লড়ল, বাচ্চা তাদের শুধু হাতে বাড়ি ফেরাবে কি করে? কাবুল লুটের লালস দেখিয়েই তো বাচ্চা তাদের আপন ঝান্ডার তলায় জড়ো করেছে। আমি বললুম, বাহ, আপনিই তো সেদিন বললেন বাচ্চা মহল্লা সর্দারদের কথা দিয়েছে যে কাবুলিরা যদি আমানুল্লাহর হয়ে না লড়ে তবে সে কাবুল লুট করবে না। মীর আসলাম বললেন, এরই নাম রাজনীতি। ইংরেজ যেরকম লড়াইয়ের সময় আরবদের বলল তাদের প্যালেস্টাইন দেবে, ইহুদিদের বলল তাদেরও দেবে। বাড়ি ফিরে এসে দেখি পাঞ্জাবি অধ্যাপকরা দল বেঁধে মৌলানাকে বাড়ি পৌঁছে দিতে এসে আড্ডা জমিয়েছেন। আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করলেন। কেউ বললেন, দাদা আমার 6 মাসের ছুটির প্রয়োজন। কেউ বললেন 5 বছর ধরে প্রমোশন পাইনি, বাদশাহকে সেই কথাটা স্মরণ করিয়ে দেবেন। মৌলানা আমার হয়ে উত্তর দিয়ে বললেন, স্বপ্নেই যদি পোলাও খাবেন তবে ঘি ঢালতে কঞ্জুসি করছেন কেন? যা চাইবার দরাজ দিলে চেয়ে নিন। দেখলুম এদের সকলেরই বিশ্বাস বাচ্চা শুধু হাতে বাড়ি ফিরে যাবে আর কাবুলে ফের হারুন আল রশিদের রাজত্ব কায়েম হবে। সন্ধ্যার দিকে আব্দুর রহমান বুলেটিন ঝেড়ে গেল। বাচ্চা ফিরতে নারাজ, বলছে যে তাজ 5 জন আমাকে পরিয়েছেন সে তাজ আমার শিরোধার্য। বুঝলুম মীর আসলামই ঠিক বলেছেন। রাজা হওয়ার অর্থ সিংহের পিঠে সওয়ার হওয়া, একবার চড়লে আর নামবার উপায় নেই। সে রাত্রে বাড়িতে ডাকু হানা দিল। আব্দুল রহমান তার রাইফেল ব্যবহার করতে পেরে যত না গুলি ছুড়ল তার চেয়ে আনন্দে লাফালো বেশি। ফিচকে ডাকাতি হবে। আব্দুল রহমানের রণনাদ শুনে পালালো। আব্দুল রহমান তার বুলেটিনের মাল মশলা সংগ্রহ করে দেউড়িতে দাঁড়িয়ে। রাস্তা দিয়ে যে যায় তাকেই ডেকে পঁই পঁই করে নানা রকম প্রশ্ন জিজ্ঞেস করে। আমানুল্লাহ চলে যাওয়ায় তার বেশ ভয়ডর কেটে গিয়েছে। তবে এখন বাচ্চায় সাকাও না বলে সম্মান ভরে হাবিবুল্লাহ খান বলে। দুপুরবেলার বুলেটিনের খবর, ইনায়েতুল্লাহ খান আর্ক দুর্গের ভিতর বসে আমানুল্লাহর কাছ থেকে সাহায্যের প্রতীক্ষা করছেন। বাচ্চা তাকে আত্মসমর্পণ করতে আদেশ দিয়েছে, না হলে সে কাবুল শহরের কাউকে জ্যান্ত রাখবে না, ঘর বাড়ি সব পুড়িয়ে দেবে। ইনায়েতুল্লাহ উত্তর দিয়েছেন, কাবুলবাসীদের প্রচুর রাইফেল আর অপর্যাপ্ত বুলেট আছে, তাই দিয়ে তারা যদি আত্মরক্ষা না করতে পারে তবে এসব ভেড়ার পালের মরাই ভালো। মৌলানা বললেন, বাচ্চা এখন কাবুলের মহল্লা সর্দারদের কেয়ার করে না। তারপর আব্দুর রহমানকে পার্লামেন্টি কায়দায় সাপ্লিমেন্টারি শুধালেন। আর কে কি পরিমাণ খাদ্যদ্রব্য আছে, সৈন্যরা টিকতে পারবে কতদিন? আব্দুর রহমান কাঁচা ডিপ্লোম্যাট, নোটিশের হুমকি দিল না, বলল অন্তত 6 মাস। তৃতীয় দিনের বুলেটিন, বাচ্চা বলেছে ইনায়েতুল্লাহ যদি আত্মসমর্পণ না করেন তবে যেসব আমির ওমরাহ সেপাহী শান্তি তার সঙ্গে আর কে আশ্রয় নিয়েছেন তাদের স্ত্রী পরিবারকে সে খুন করবে। ইনায়েতুল্লাহ উত্তর দিয়েছেন, কুছ পরোয়া নেই। ফালতু প্রশ্ন, বাচ্চা দুর্গ আক্রমণ করছে না কেন? অবজ্ঞাসূচক উত্তর, রাইফেলের গুলি দিয়ে পাথরের দেয়াল ভাঙা যায় না। সেই সন্ধ্যায় ব্রিটিশ লিগেশনের এক কেরানি প্রাণের ভয়ে আমার বাড়িতে আশ্রয় নিলেন। শহরে এসেছিলেন কি কাজে? বাচ্চার ফৌজ দলে দলে শহরে ঢুকছিল বলে লিগেশনে ফিরে যেতে পারেননি। রাত্রে তার মুখে শুনলুম যে দুর্গের ভিতরে বন্ধ আমির ওমরাহদের স্ত্রী পুত্র পরিবার দুর্গের বাইরে, ইনায়েতুল্লাহর পরিবার দুর্গের ভিতরে। আমিরগণ ও বাদশাহের স্বার্থ এখন আর সম্পূর্ণ এক নয়। আমিরগণ তাদের পরিবার বাঁচাবার জন্য আত্মসমর্পণ করতে চান। ইনায়েতুল্লাহ নাকি নিরাশ হয়ে বলেছেন, যেসব আমির ওমরাহদের অনুরোধে তিনি অনিচ্ছায় রাজা হয়েছিলেন তাদের ইচ্ছার বিরুদ্ধে এখন তিনি আর দুর্গ রক্ষা করতে রাজি নন। আব্দুর রহমান সভাস্থলে উপস্থিত ছিল, বলল, আমি শুনেছি সেপাইরা দুর্গ রক্ষা করতে রাজি, যদিও তাদের পরিবার দুর্গের বাইরে। তারা বলছে বউ বাচ্চার জান আমানত দিয়ে তো আর ফৌজে ঢুকিনি। ভয় পেয়েছেন অফিসার আর আমির ওমরাহদের দল। কেরানি বললেন, আমিও শুনেছি, কিন্তু কোনটা খাঁটি কোনটা ঝুটা বুঝবার উপায় নেই। মোদ্দা কথা, ইনায়েতুল্লাহ সিংহাসন ত্যাগ করতে তৈরি, তবে তার শর্ত
কোনো তৃতীয় পক্ষ যেন তিনি আর তার পরিবারকে নিরাপদে আফগানিস্তানের বাইরে নিয়ে যাবার জিম্মাদারি নেন। স্যার ফ্রান্সিস রাজি হয়েছেন। আমরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলুম, স্যার ফ্রান্সিসের কাছে প্রস্তাবটা পারল কে? বলা শক্ত। শোরবাজার, ইনায়েতুল্লাহ, বাচ্চা থুরি, হাবিবুল্লাহ খান, তিনজনের একজন অথবা সকলে মিলে এখন সেই কথাবার্তা চলছে। সে রাত্রে অনেকক্ষণ অবধি মৌলানা আর কিরানি সাহেবেতে আফগান রাজনীতি নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক হলো। সকালবেলা আব্দুর রহমান হাতে শাঁকা রুটি, নুন আর বিনা দুধ চিনিতে চা দিয়ে গেল। আমাদের অভ্যাস হয়ে গিয়েছে, কিন্তু ভদ্রলোক কিছুই স্পর্শ করতে পারলেন না। প্রবাদ আছে, কাজীর বাড়ির বাঁদিও 3 কলম লিখতে পারে। বুঝতে পারলুম ব্রিটিশ রাজদূতাবাসের কেরানিও রাজভোগ খায়, এই দুর্ভিক্ষেও। দুপুরের দিকে কেরানি সাহেবের সঙ্গে শহরে বেরুলুম। বাচ্চার সেপাইয়ে সমস্ত শহর ভরে গিয়েছে। আর্কের পাশের বড় রাস্তায় তার কাছ থেকে বিদায় নিচ্ছি। তিনি লিগেশনে যাবেন, আমি বাড়ি ফিরব। এমন সময় বলা নেই কওয়া নেই একসঙ্গে শখানেক রাইফেল আমাদের চারপাশে গর্জন করে উঠল। সঙ্গে সঙ্গে দেখি রাস্তার লোকজন বাহ্যজ্ঞান শূন্য হয়ে যে যেদিকে পারে সেদিকে ছুটছে, আশ্রয়ের সন্ধানে নিশ্চয়ই, কিন্তু কে কোন দিকে যাচ্ছে তার প্রতি লক্ষ্য না করে। চতুর্দিকে বাচ্চার ডাকাত, তাই সবাই ছুটেছে দিশেহারা হয়ে। বাচ্চার প্রথম আক্রমণের দিন শহরে যা দেখেছিলুম তার সঙ্গে এর তুলনা হয় না। সেদিনকার কাবুলি ভয় পেয়েছিল যেন বাঘের ডাক শুনে। এবারকার ত্রাস হঠাৎ বাঘের থাবার সামনে পড়ে যাবার। কেরানি সাহেব পেশোয়ারের পাঠান, সাহসী বলে খ্যাতি আছে। তিনি পর্যন্ত আমাকে টেনে নিয়ে ছুটে চলেছেন। মুশকিল আসানি জানেন কোন দিক দিয়ে। পাশ দিয়ে গা ঘেঁষে একটা ঘোড়া চলে গেল। নয়াঞ্জলিতে পড়তে পড়তে তাকিয়ে দেখি ঘোড়সওয়ারের পা জিনের পাদানে বেঁধে নিয়ে মাথা নিচের দিকে ঝুলছে, আর ঘোড়ার প্রতি গ্যালাপের সঙ্গে সঙ্গে মাথা রাস্তার সানে ঠক্কর খাচ্ছে। ততক্ষণে রাস্তার সুরিয়েলিস্টিক ছবির এলোপাতারি দাগ আমার মনে কেমন যেন একটা আবছা আবছা অর্থ এনে দিয়েছে। কিরানি সাহেবের হাত থেকে হ্যাঁচকা টান দিয়ে নিজেকে খালাস করে দাঁড়িয়ে গেলুম। ছবিটার যে জিনিস আমার অবচেতন মন ততক্ষণে লক্ষ্য করে একটা অর্থ খাড়া করেছে, সে হচ্ছে যে ডাকুরা কাউকে মারার মতলবে কোনো কতলে আম বা পাইকারি কচুকাটার তালে নয়, তারা গুলি ছুঁড়ছে আকাশের দিকে। কেরানি সাহেবের দৃষ্টিও সেদিকে আকর্ষণ করলুম। ততক্ষণে রাস্তার উপর দাঁড়িয়ে শুধু বাচ্চার ডাকাত দল, কেরানি সাহেব আর আমি। বাদবাকি নয়াঞ্জলিতে দোকানের বারান্দায়, না হয় কাবুল নদীর শক্ত বরফের উপর উঁচু পাড়ির গা ঘেঁষে। 3-4 মিনিট ধরে গুলি চলল। আমরা কানে আঙুল দিয়ে দাঁড়িয়ে রইলুম। তারপর আবার সবাই এক একজন করে আশ্রয়স্থল থেকে বেরিয়ে এলো। ডাকাতের দল ততক্ষণে হা হা করে হাসতে আরম্ভ করেছে। তাদের সাদিয়ানা শুনে কাবুলের লোক এরকম ধারা ভয় পেয়ে গেল। কিসের সাদিয়ানা জানো না খবর? ইনায়েতুল্লাহ তখ্ত ছেড়ে দিয়ে হাওয়াই জাহাজে করে হিন্দুস্থান চলে গিয়েছেন। তাই বাদশাহ হাবিবুল্লাহ খান হুকুম দিয়েছেন রাইফেল চালিয়ে সাদিয়ানা বা বিজয়োল্লাস প্রকাশ করার জন্য। জিন্দাবাদ বাদশাহ গাজী হাবিবুল্লাহ খান। বর্বর দেশে নতুন দলপতি উদুখালে বসলে নরবলি করার প্রথা আছে। আফগানিস্তানে এরকম প্রথা থাকার কথা নয়, তবু অনিচ্ছায় গোটা 5 নরবলি হয়ে গেল। সাদিয়ানার হাজার হাজার বুলেট আকাশ থেকে নামার সময় যাদের মাথায় পড়ল তাদের কেউ কেউ মরল পুরু মীর আসলামী পাগড়ি মাথায় পেঁচানো ছিল না বলে। পাগড়ি নিয়ে হেলাফেলা করতে নেই। গরিব আফগানের মামুলি পাগড়ি নিয়ে টানা হ্যাচড়া করতে গিয়ে আমানুল্লাহর রাজমুকুট খসে পড়ল।